হাদির হত্যা চেষ্টাকে কেন্দ্র করে গত প্রায় 7 দিনেরও বেশি হয়ে গেল, এটা প্রধান ইস্যু হয়ে থাকতেছে বাংলাদেশের রাজনীতিতে। এটা তুঙ্গে উঠেছিল গতকালকে একটু, কারণটা হলো গতকালকে তারাও করতে পারে দেখানোর জন্য আমাদের দিল্লির রাষ্ট্রদূতকে, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে গিয়ে তারাও আমাদের মতন তলব করে দেখাইছিল যে তারাও খুব বিরাট মাতবর। কিন্তু তারা যে মাতবরিটা ঠিক মতো পারে নাই, তার সবচেয়ে ভালো প্রমাণ হলো কি জাস্টিফিকেশন দিচ্ছে। জাস্টিফিকেশন হলো যে কেন হাসনাত আব্দুল্লাহ নর্থ ইস্টকে হুমকি দিল। তো সেইটা বলার জন্য তারা আমাদের রাষ্ট্রদূতকে ডেকে দিয়ে গেছিল, তলব করেছিল, হোয়াটএভার। সেটা না, এখনকার ইস্যুটা হলো, মানে এবার যে প্রসঙ্গে কথা বলবো আমি এখন, সেটা হলো যে এই ইস্যুতে বিবিসি বিরাট একটা রিপোর্ট করছে গতকাল। হেডলাইন হলো দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টালো ভারত বাংলাদেশের সম্পর্কের দৃশ্যপট। ব্যাকগ্রাউন্ডটা বললে সে বলতে চাচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক প্রায় ভালো হয়ে যেতে পারছিল, এটা সাডেনলি পুরা উল্টা দিকে চলে গেছে। কেন এটা এভাবে বলছে সেটা আমরা এখন ভিতরে ঢুকবো আস্তে আস্তে। পরে এবার সাব হেডলাইনটা বলছে ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ঢাকার সম্পর্কের রূপরেখা। কেন এরকম বলতে চাচ্ছে? আজকে 18 তারিখ, এই ঘটনা ছিল আসলে 16 তারিখে। আমাদের মূল প্রসঙ্গ হবে এই জায়গাটা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্রিফিং নেই আসলে, কাকে কোথায় পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, আল্লাহর রাস্তা ছেড়ে দিচ্ছে আর কি। সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশের যে রাষ্ট্রদূত এখন ইন্ডিয়াতে আছে, দিল্লির রাষ্ট্রদূত। দিল্লি বললাম এই জন্য, কলকাতায় উপ হাই কমিশনার আছে সেটা না, দিল্লিতে কথা বলছে মূল রাষ্ট্রদূত যে, তার যে ব্রিফ নাই, তাকে ইন্ডিয়াতে রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে। পজিশনটা কি নেবে সে? পরিষ্কার দেখা যাচ্ছে তাকে কিছুই বলে দেওয়া হয়নি। বলছে এমন আচরণ করছে যেন এই সরকারটা হাসিনা সরকার, এবং যারা সরকারে আছে তারাও এটা নিয়ে বেখবর। কোনো ব্রিফ দেয় না এই রিয়াজ সাহেবকে, এই রাষ্ট্রদূতকে, যে তুমি ইন্ডিয়া গিয়ে কোন লাইনে কথা বলবা, কোন লাইনে রাষ্ট্রদূতগিরি করবা। মৌলিক বেসিক কিছু তো বলে দিতে হবে নাকি? কিছু বলে দেওয়া নেই। যেমন ধরেন, মৌলিক বলতে বোঝাচ্ছি, হাসিনার 15 বছরের আমলে আমাদের সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা তার রিলেটেড যতগুলো স্টাফ আছে সবাইকে অযোগ্য বানানো হয়েছে। যেমন তাদেরকে কাউকেই কূটনীতি কি জিনিস সেটা করতে হয় না, কারণ সবকিছু ঠিক করতে হাসিনা তার অফিসে বৈশা। প্রথম 5 বছরের সরকারকে কিছু করতে দেয় নাই। দীপুমণি তখন পররাষ্ট্রমন্ত্রী, সে ওখানে বসে হাসিনা আর গওহর রিজভী তারা দুজন মিশে ঠিক করতাম পররাষ্ট্র নীতি কি হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়টা অলমোস্ট ঠুটা জগন্নাথে বসেছিল। ইভেন ওখান থেকে কি বলছে সেটাও তাদেরকে জানানো হতো না। বলে যে কি তালে তাল দিবে ওটাও জানে না, জাস্ট চুপ থাকাটাই তাদের কাজ, জানিবা। এইভাবে কাটছিল হাসিনার আমলটা। ফলে এই লোকগুলা যতগুলো স্টাফ 15 বছর তো না হলেও 5-7টা ব্যাচ তো বেরিয়েছে, তারা কেউই কূটনীতির কাজ কিছু শিখে নাই। শিখবে কিভাবে করতে কাজ দিলে না, কাজের ভিতর দিয়ে এক্সপিরিয়েন্স কিছু শিখে নাই। এই লোক দিল্লিতে গিয়ে কি বলতেছে দেখেন, এই 16 ডিসেম্বর উপলক্ষে তার অফিসে এসে বিশাল আয়োজন করছে, বলতেছে ঐতিহাসিক মৈত্রী উদযাপনের। আচ্ছা কোন ইউনূস সাহেবকে ঐতিহাসিক মৈত্রী উদযাপনের জন্য লোক পাঠাইছে কেন? এটা কি আমরা কে ইউনূস সাহেবকে বসাইছি ওই জন্য? হ্যাঁ, এই ঐতিহাসিক মৈত্রী উদযাপন কিসের? এটা হাসিনার এই বয়ানগুলো নিয়েছেন কেন? কে কইছে এটা ঐতিহাসিক মৈত্রী? কিসের মৈত্রী? যারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে গত 16 বছর ধরে, হাসিনাকে এখনো রেখে দিচ্ছে। হাসিনা পুরা গোষ্ঠী 1000টা টপ লিডার, 1000-এর বেশি হবে, সবাইকে পালছে, পুষছে, ওটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে। তাহলে মৈত্রী কিসের মৈত্রী? তাহলে এই রিয়াজ সাহেব ওখানে কিভাবে বলে ঐতিহাসিক মৈত্রী উদযাপন হচ্ছে 16 ডিসেম্বরে? কার কার উদযাপন? কোন বয়ানের উদযাপন করতেছেন? ঠিক আছে না বন্ধু, কি বলবো আর এগুলা। এই জন্য বলতেছি যে ওখানে ছেড়ে দিয়ে রাখছে, কে কোথায়
যেভাবে লোককে অমুক প্রেস সেক্রেটারি অমুক সেক্রেটারি অমুক যে আপনার ডেলি স্যারের লোককে ধরে নিয়ে গেলে তত্ত্ব সচিব করে ছেড়ে দিয়েছে হয় লন্ডনে না আমেরিকায়। কি জন্য দেওয়া হয়েছে কেউ জানে না। কাজ কি ওখানে কি তা কোন লাইনে কথা বলবে কিছু জানে না, সরকারের লাইন কি তাও জানে না। স্বভাবতই তারা তো সবাই ঢাকা থাকতেই ছিল আওয়ামী লীগের দালাল আর প্রগতিবাদী। তো আসলে ওরা তো জানেও না যে প্রগতিবাদটাই তো আসলে ইন্ডিয়ার দালালি। ওরা মনে করে যে প্রগতিবাদ করতেছে এখনো ইনসান আমলে। সেই জন্য ওখানে ডাকছিল কাদেরকে দেখেন আপনি, ভারতের উনি আমন্ত্রণ জানাইছিলেন আমাদের রিয়াজ সাহেব, ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকদেরকে উনি দাওয়াত দিয়েছেন ওখানে। সেনা কর্মকর্তা ও থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুই দেশের ঐতিহাসিক মৈত্রী উদযাপনে ব্যস্ত ছিলেন। আচ্ছা উনি যদি এটাকে খুব ছোট্ট কিছু একটা অনুষ্ঠান করতে কি অসুবিধা হতো? কি আমরা শহীদের সময় ভুলে যেতে চাচ্ছি? হ্যাঁ বলতো, তা আমরা ভুলেই তো যেতে যাচ্ছি। আসলে আপনার পাক্কা 2 বছর দুইটা 26শে মার্চ বা 16 ডিসেম্বর ওগুলোকে কোনো মিলিটারি প্যারেড হয় নাই। তো এগুলো থেকে বুঝেন না আমরা লো প্রোফাইলে রাখছি। এটা সকালে মালা দিতে যাচ্ছে ইউনুস সাহেব, ঠিক আছে, কিন্তু লো প্রোফাইলে আছে। এটা কেন? কারণ ফুল প্রোফাইল করতে গেলে পরে হাসিনা স্টাইল করতে হবে, আর নতুন কোন স্টাইলে করবো এটা নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের একটা কমন এক জায়গায় হওয়ার মতন কোন জায়গায় পৌঁছায় নাই। ফলে কিছু করতে গেলে এই প্রশ্ন উঠবে যে কেন হাসিনা বয়ান কেন আনতেছেন, এই প্রশ্ন উঠবে। অথবা অপোজিট বয়ান যেটা আনছে সেটাই গ্রহণযোগ্য হবে কিনা, এই জন্য মেলাকার করবে। সো এইসব তর্ক থেকে দূরে থাকার বেস্ট উপায় ছিল তাকে লো প্রোফাইলে রেখে দেওয়া। ইনিশিয়েট তাই করছে। এমনকি সেটা নিয়েও ওই রিপোর্টে, বিবিসির রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে আমরা কেন প্যারেড করাই নাই। আরে ভাই আমরা প্যারেড করাবে কি করাবো না এটাকে আমরা ঠিক করবো না আপনারা ঠিক করবেন? আপনার ঐতিহাসিক মৈত্রী মারান গিয়া আমরা মৈত্রী মারাইতে চাই না। আমরা মৈত্রী করি কি? আমি 16 বছর ধরে বাংলাদেশকে আপনার কাছে লিস্ট দিয়ে দেবো আরেকবার? কিসের মৈত্রী এগুলি? তাহলে লিস্ট দেওয়ার মৈত্রী? বাংলাদেশকে ইন্ডিয়ার অধীনে, ইন্ডিয়ার রেজিমনের অধীনে নিয়ে যাওয়ার মৈত্রী এগুলা? এগুলো কেন করবো আমরা? এই ব্রিফিংটাই তো ঠিক মতো দেয় নাই রিয়াজ সাহেবকে, সেই জন্য তো উনি ওখানে মৈত্রী ফলাইতে গেছেন। 16 ডিসেম্বর উপলক্ষে একটা খুবই লো প্রোফাইল অনুষ্ঠান কিছু একটা করলে অসুবিধা কি ছিল? সেই কথাটা খোল সাহেব ওনাকে বলতে পারেন নাই কেন? কার খেয়ে দোয়া দেয়? উনি তো মহা ব্যস্ত, খুব উচ্চ মার্গের লোক না। ইউনুস সাহেবের লম্বা সময় ক্ষমতা রাখার ব্যবস্থা করতে হবে না? এগুলিতে তো ব্যস্ত ছিলেন, তাই না? আপনার সময় কি রিয়াজকে ব্রিফিং দিবেন যে 16 ডিসেম্বরটা উনি কেমন করে দিল্লিতে কাটাবেন, তার ব্রিফিং লাগবে না? দিচ্ছেন কিছু? মনে তো হয় না। আর নাহলে কি ব্রিফিং দিছে যাতে আচেনার মতন করে মৈত্রী পালন করে এই জন্য? এনিওয়ে এগুলো করছেন আপনি সেখানে। ফলে হচ্ছে কি, এই যে বিবিসি রিপোর্টটা লিখতেছে এবং এটা এতই তুঙ্গে করছিল, তুঙ্গে উঠাইছিলেন আপনারা যেন এখন হাসিনার যুগে আছে, আমরা বাংলাদেশ যেন হাসিনার যুগে আছে এই বলে এত প্রশংসা করছেন ইন্ডিয়ানদের। আপনার সাথে কত খাতির ইন্ডিয়ান এইসব দালাল গুলা এইসব হিন্দুত্ববাদীদের সাথে, তাই প্রমাণ করতে গেছিলেন এই রিয়াজ সাহেব। এবং তার থেকে এইবার বিবিসি লিখতেছে আগের দিন যে এটা ছিল পরের দিন তো ওনারা তলব করা হলো। এই যে দেখেন কত বড় বেকি উনি। বাংলাদেশ সরকার যখন তলব করতেছে ওনার তখন বোঝা উচিত, রিয়াজ সাহেবের বোঝা উচিত ছিল যে এটা মুডটা কি তাহলে বাংলাদেশে। তাহলে ওইটা মনে রেখে তাহলে 16 ডিসেম্বর অনুষ্ঠানটা ছোট করা উচিত ছিল, লো প্রোফাইলে করা উচিত ছিল। উনি করেন নাই। করেন নাই বলেই এই বিবিসি বলতেছে আগের দিনও তো রাত ভোর এরকম খাওয়ান দাওয়ান খাতিরদারি করছে, আর পরদিন সকালে ওনারে চিঠি পড়ে বলছে এখনই আসা দেখা করেন, তলব করছে। ভালো লাগছে না খুব? আর এইটাকে নিয়েই বিবিসি বলতেছে ওরা তো ভাবছিল যে আইসে গেছে হাসিনা আবার। রিয়াজ সাহেব তো খুব ভালো, একটা হাসিনার যুগ ফেরত যাচ্ছে। এই তো বাংলাদেশ আবার ইন্ডিয়ান দখলে চলেই গেল। ওনারা এই ভাবছিলেন রাতে খানা দানাটা নিশ্চয়ই ভালো ছিল, ভালো খানা দানা পেয়ে ওরা এরকম ধরে নিয়েছিল যে এই তো বাংলাদেশ আবার ইন্ডিয়ান আন্ডারে চলে গেছে। পরদিন সকালে দেখতেছে রিয়াজ সাহেবই দেখতেছে তাকে তলব করা হয়েছে। বুঝছে? তার মানে কিরকম ভাবে তাল মাতাল, কোনো কাজের ঠিক নেই। আগের কাজের সাথে পরের কাজে কোনো মিল নাই। আমাদের হোল পররাষ্ট্রমন্ত্রী, হোল ইউনুস সাহেব, তার এই খলিল সাহেব, এরা যে কি ধরনের কাজ করে সরকার চালাইতেছে এটা হচ্ছে তার প্রমাণ।
রিয়াজ সাহেব ওখানে কি করতেছেন, কিভাবে দিনটা কাটাইছেন 16 ডিসেম্বর জানি না, মাপটা দেখে তাই মনে হচ্ছে। ফলে উনি যে হাসিনা আমলের ঝান্ডা উঠালাইছেন, জানেন না। উনি যে ওখানে এটার জন্য গালি খাইবেন এখন, তাও জানেন না। গালি যে তার উপরে আসবে এটাও জানেন না। দেখেন, সেই অনুষ্ঠানে তখন হাজির ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একাধিক ভারতীয় সেনানী। আরে বাবা রে, যারা বলতেছে এটা ইন্ডিয়ান বিজয়া দিবস, এর কোন ইম্প্যাক্ট, কোন আক্কেল হয়েছে রিয়াজ সাহেবের, না খোল পররাষ্ট্র মন্ত্রণালয়ের, না হল ইনু সাহেবের বা কলিল সাহেবের কোন আক্কেল হয়েছে? মানে বেখবর, তারা তো নিজেদের ধান্দার মধ্যে আছে। ইনু সাহেবকে একটু করে আরো লম্বা 5 বছর রাখা যায়, এই ধান্দা বলেন, সেটা পরিষ্কার করে বলেন। আমরা বুঝি আপনারা কোন ধান্দায় ব্যস্ত আছেন। এই জন্য কি আপনারা খেয়ালই করেন নাই যে রিয়াজ ওখানে কি করতেছে? তাকে মনে ব্রিফিং দেওয়ার দরকার মনে করেন নাই। এরপর দেখেন বলতেছে, ভারত যে মনে করছে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশ দ্রুত অবনতি হচ্ছে। ইন্ডিয়া কি মনে করলো তা দিয়ে কি আমাদেরকে চলতে হবে? খবর নেই। হাসাদ আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, বিবিসি লিখতেছে, ভারত যদি বাংলাদেশের শত্রুদের তাদের ভূখণ্ডে আশ্রয় দেয়, যে দেখেন পরিষ্কার, কিন্তু এটা কিন্তু বিবিসি রিপোর্ট। ভারত যদি বাংলাদেশের শত্রুদেরকে তাদের ভূখণ্ডে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশ ও ভারত বিরোধী শক্তিগুলোকে আশ্রয় দিবে, তাতে বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা এটা আমাদের ইস্যু না। শর্তযুক্ত, আমি বারে বারে বলতেছি, হাসান আব্দুল্লাহর বক্তব্যটা শর্তযুক্ত বক্তব্য। যেহেতু আপনারা করছে সেই জন্য আমরা করব। আর এমনি প্রথম বক্তব্য তো আছে, হাসান আব্দুল্লাহ সরকারের কেউ না। বিবিসির বক্তব্য ভিতরেও দেখেন এই প্রসঙ্গটা আছে, খুব পরিষ্কার করে আছে, কিন্তু দেখে দিলাম আমি। কিন্তু এটা কেউ ওদের সামনে, মুখের সামনে তুলে ধরতে পারে নাই। এখন আইসেন আপনি বাংলাদেশের মানুষকে এটা বুঝ দিতে। তহিদ সাহেব আছেন, তহিদ সাহেবকে বাড়াচ্ছে কেন? এখন খুলছে আসেন না, দেখি আপনার চেহারাটা অনেকদিন দেখিনি ক্যামেরার সামনে। বাংলাদেশ, ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে কোন কোন চরমপন্থী গোষ্ঠী, আচ্ছা তো শুভেন্দু তো চরমপন্থী, আপনাদের হল অমিত শাহ তো চরমপন্থী, তাহলে কি বলেন, তাই না? বাংলাদেশ বিরোধী বক্তব্য বললে চরমপন্থী হয় না, হ্যাঁ নাকি? শুভেন্দু যখন বলতেছে মুসলমান হলে সে কাইটটা কাইটটা মানে ভাষায় দিবে, কলকাতায় যত মুসলমান আছে সব নাকি বাংলাদেশি মুসলমান, ফেরত পাঠিয়ে দিবে। দেখলে কি চরমপন্থী বক্তব্য না? হাসান আব্দুল্লাহর বক্তব্যটা চরমপন্থী বক্তব্য হয়ে গেল। হ্যাঁ, আপনার কোনটাকে চরমপন্থী বলে? এটা তো খুব কমন গালি আর কি। যাকে পছন্দ করে না তারা দেখতে নারী, সে হলো চরমপন্থী, সে হলো জঙ্গি। এগুলা আপনার সবচেয়ে বড় চরমপন্থী হলো আপনাদের অমিত শাহ, ওদিকে তাকান একটু আগে, এরপরে আমাদেরকে চরমপন্থী শিখাইতে আসেন। তারপরে কি করেছে, ওটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করেছে হাসান আব্দুল্লাহরা। আচ্ছা, তো আপনার অমিত শাহ কোন একদম জেনুইন ন্যারেটিভ তৈরি করছিল এই কথা বলে? খবর নাই। নিজের দিকে ফিরে তাকান, যে অভিযোগ বাংলাদেশের দিকে করবেন ওটা নিজের দিকে একটু ফিরে তাকায় বলবেন যে এই অভিযোগে, একই অভিযোগে আপনি উপযুক্ত কিনা। এনিওয়ে, ভারত কখনো, ইন্ডিয়া কখনোই শুধরাবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে এই তহিদ সাহেব, এই খলিল সাহেবরা জন্মাইতে থাকবে, এই ইনুস সাহেবরা জন্মাইতে থাকবে, নিজেদের সংকীর্ণ লাভের লোভে তারা বাংলাদেশকে বেচতেই থাকবে। এটি যেন বাংলাদেশের কপাল হয়ে দাঁড়াইছে। আশা করি এ নিয়ে আমাদেরকে রেজিস্টিভ কিছু না করা পর্যন্ত এরা থামবে না, এদেরকে থামানো যাবে না। থ্যাংক ইউ।